রেসপন্স করো। স্যার ডেইরি প্রোডাক্ট সেফটি সিস্টেমটা পড়ানো হয়েছিল স্যার। তার মধ্যে কি কি পয়েন্ট ছিল দেখি, দুই একটা পয়েন্ট বলো তো। স্যার সেখানে রিকোয়ারমেন্টস ফর গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসের মধ্যে প্রিমাইজেস ছিল, তারপরে বলো। হ্যাঁ স্যার প্রিমাইজেস ছিল, প্রিমাইজেস না প্রিমিজেস, প্রিমিজেস সরি স্যার। তারপর রিসিভিং এন্ড স্টোরেজ ছিল, ইকুইপমেন্ট পারফরমেন্স এন্ড মেইনটেনেন্স ছিল, স্যানিটেশন ছিল, আর স্যার রিকলস এই কয়েকটা পয়েন্ট ছিল। তাহলে আমরা ক্লিনিং এন্ড আজকে স্যানিটাইজেশন পড়বো, মানে গুড কোয়ালিটি প্রোডাক্ট, গুড কোয়ালিটি, হাই কোয়ালিটি ইন টার্মস অফ হাইজিনিক্যালি প্রডিউসড ডেইরি প্রোডাক্টস। যদি আমরা প্রডিউস করতে চাই তাহলে আমাদের আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে ক্লিনিং অ্যান্ড স্যানিটাইজেশন। ক্লিনিং অ্যান্ড স্যানিটাইজেশন আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব, তোমাদেরকে বইয়ের রেফারেন্স দিয়ে দিব। ওভারঅল আই উইল ট্রাই টু সাপ্লাই ইউ the hard copy of the photocopy of the referred book by a suitable media or communication media. It may be courier service, or you may collect from me direct from my house, or even faculty office. I will help you and I will provide you cordially and accordingly. দেখো তোমাদের এখানে ইম্পর্টেন্ট দুইটা ইয়ে আসবে, এটা আমি আসলে প্রথমে এমনি রেখেছি যে সিআইপি আর মিল্ক স্টোন। সিআইপিটা তোমরা অনেকেই শিখে থাকবে যদি কেউ প্রাইভেট ইন্ডাস্ট্রিতে জব করো, কখনো কারো সৌভাগ্য হয় তোমরা সিআইপিটার সাথে পরিচিত হবা। তারপরে মিল্ক স্টোন, এটা একটা বার্নিং ইস্যু বলা যায় ডেইরি প্ল্যান্টে, ডেইরি ইন্ডাস্ট্রির জন্য। কারণ মিল্ক প্রসেসিং এর সময়, মানে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এর সময় মিল্ক স্টোন একটা কমন, মানে বলতে গেলে ড্রব্যাকস, একটা প্রবলেম হয় ইকুইপমেন্ট সারফেসের উপরে, অথবা পাইপলাইন সারফেসের উপরে, অথবা ট্যাঙ্কার্স হতে পারে, অথবা কন্টেইনার্স এর উপরে একটা মিল্ক স্টোন হয়। আর একটা ক্লিনিং প্রসিডিউরের নাম হচ্ছে সিআইপি। আমরা সেটা আলোচনা করব ধীরে ধীরে। আমরা চলে যাই সেই ইয়াতে আমাদের উদ্দেশ্যে। দেখো পুরো ক্লিনিং এন্ড স্যানিটাইজেশন প্রসিডিউর আমরা যদি একটা ওভারঅল দেখে থাকি, যে একটা ফ্লো ডায়াগ্রাম, তোমাদের একটা ফ্লো চার্ট দেখাচ্ছি দেখো স্ক্রিনে, যে ক্লিনিংটা আলটিমেটলি ক্লিনিং এবং স্যানিটাইজিং। হ্যাঁ, ক্লিনিং মিন্স কি? ক্লিনিং মিন্স দ্য রিমুভাল অফ সয়েল এন্ড ডার্ট ফ্রম দ্য সারফেস of the equipments or any surfaces which may have contact with the milk and milk products. We will use different types of detergents, including acid detergents and alkaline detergents. Two types of detergents are normally used to clean, that means to remove the soil, dirt and mud or other adhering materials from the surface of the contacted surface of any dairy plant. Then complementary আমরা ফার্দার যদি মাইক্রোবস ফ্রি করতে যাই, then we will proceed the sanitizing procedure, where we will the main target to destroy the wall microorganisms using different types of sanitizers. I will discuss later in that class about different types of sanitizers by which we can destroy the wall pathogenic or non-pathogenic microorganisms from the food industry or processing system. Why we should do that? Milk provides an excellent medium for the growth of microorganisms. Milk provides a proliferation of microorganisms. System works, the food production, the quality indicate clear quality লোড হিসেবে প্রোডাক্টের কোয়ালিটি
surfaces of dairy equipment must be properly cleaned and sterilized অথবা sanitized. এখন যদি আমরা একটা প্রসিডিউর দেখি যে প্রসিডিউর সাধারণত আমরা পুরো ক্লিনিং এন্ড স্যানিটাইজেশনটা কমপ্লিট করব, শুধু ক্লিনিং অথবা শুধু স্যানিটাইজেশন না, এখানে ক্লিনিং এবং স্যানিটাইজেশন দুটো কম্বাইন করে যদি আমরা প্রসেসটা কমপ্লিট করতে চাই, তাহলে আমাদের দেখো বেসিক যে স্টেপগুলো ফলো করতে হবে। প্রি-রিন্স ক্লিনিং উইথ ডিটারজেন্ট, অ্যাসিড ডিটারজেন্ট, অ্যালকালাইন ডিটারজেন্ট, দেন হচ্ছে আফটার রিন্স, তারপরে হচ্ছে আমরা স্টেরিলাইজ করব স্টেরিলাইজেশন প্রসিডিউরের মাধ্যমে উইথ ডিফারেন্ট টাইপস অফ স্টেরিলাইজার, দেন আমরা ইকুইপমেন্টস গুলোকে ড্রাই করব প্রপারলি। প্রথমটা হচ্ছে প্রি-রিন্স। ম্যাক্সিমাম যতটুকু ডার্ট আমরা যাতে ক্লিনিং প্রসিডিউরটা দেখো, ক্লিনিং ফর প্রপার ক্লিনিং ডিটারজেন্ট মাস্ট বি ইউজড, এবং ডিটারজেন্টটা কোন ধরনের ডিটারজেন্ট এবং কত কনসেন্ট্রেশনে ইউজ করব সেটা নির্ভর করে কিসের উপরে দেখো, সেটা নির্ভর করে কাইন্ড অফ ডার্ট, কি ধরনের ডার্ট। ক্লিনিং ইজ ম্যানুয়াল অর মেকানিক্যাল, অথবা হার্ডনেস অফ ওয়াটার, কোয়ালিটি অফ ওয়াটার, দ্যাট মিনস ওয়াটারে আয়নের পার্সেন্টেজ কেমন, টাইপ অফ ইকুইপমেন্টস গুলো কি ধরনের, এন্ড অ্যাভেলেবিলিটি অফ স্টিম অর হট ওয়াটার, অথবা কোনটা তোমার কাছে অ্যাভেলেবল, স্টিম অ্যাভেলেবল নাকি হট ওয়াটার অ্যাভেলেবল, এটার উপরে নির্ভর করে। এবং অ্যালকালাইন ডিটারজেন্ট, অ্যাসিড ডিটারজেন্ট, এবং এই ক্লিনিংটা আমরা মেইনটেইন করে থাকি দুই ধরনের ডিটারজেন্ট দিয়ে, অ্যালকালাইন ডিটারজেন্ট দেন অ্যাসিড ডিটারজেন্ট। সাধারণত আমরা যদি কম্বাইন প্রসিডিউরটা প্রথমে অ্যালকালাইন ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করার পরে অ্যাসিড ডিটারজেন্ট দিয়ে আমরা ওয়াশ করব। প্রথমে দেখো অ্যালকালাইন ডিটারজেন্ট, আমরা ক্লিনিং এর মধ্যেই আছি। অ্যালকালাইন ডিটারজেন্ট হচ্ছে সাধারণত ডিসসলিউশন অফ মিল প্রোটিন, মানে মিল প্রোটিনটাকে সলিউট করে দেয়, তার মানে মিল যে প্রোটিনটা থাকে তাকে ডিসরাপ্ট করে দেয়, তার বেসিক স্ট্রাকচার নষ্ট করে দেয়, যার কারণে প্রোটিনটা সেই সারফেস থেকে রিমুভ করা সম্ভব হয়। আর মিল্ক ফ্যাটটাকে স্যাপনিফাই করে। স্যাপনিফাই তো বোঝো, স্যাপনিফাই হচ্ছে স্যাপনিফাইড হওয়া, দ্যাট মিনস যে তোমার গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড। এখন গ্লিসারল থেকে যদি আমরা ফ্যাটি অ্যাসিডকে রিমুভ করাতে পারি, কার মাধ্যমে, যে কোনো ধরনের ধরো ক্ষারের মাধ্যমে, সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, তখন ফ্যাটি অ্যাসিডের সাথে সোডিয়ামটা যোগ করে কি হবে, সোডিয়াম সল্টস অফ ফ্যাটি অ্যাসিড অথবা পটাশিয়াম সল্টস অফ ফ্যাটি অ্যাসিড। এই প্রসেসটার নাম হলো স্যাপনিফিকেশন। আসলে স্যাপনিফিকেশনের অবজেক্টিভ হলো কি, আমি অ্যালকালাইন ডিটারজেন্ট অ্যাড করার সাথে সাথে গ্লিসারল থেকে ফ্যাটি অ্যাসিড গুলো সেপারেট হয়ে যায়, তখন এক একটা গ্লিসারল থেকে 3টা করে ফ্যাটি অ্যাসিড সেপারেট হয়। তার মানে কি, মিল ফ্যাটটার স্টেবল কন্ডিশনে থাকলো না,
যখন মিল্ক ফ্যাট স্টেবল কন্ডিশনে না থাকে তখন এটা সারফেস থেকে রিমুভ করা সহজ হয়। এই দুইটা প্রসেসের মাধ্যমে অ্যালকালাইন ডিটারজেন্ট মেইনলি কাজ করে। এর মধ্যে সবচেয়ে ভালো অ্যালকালাইন ডিটারজেন্ট হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক সোডা, কিন্তু অত্যাধিক এটা করোসিভ এবং বাইটিং হ্যাবিট আছে, যেটা বিভিন্ন ধরনের মেটালের জন্য, যেমন স্টেইনলেস স্টিল একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন পর্যন্ত এটা নন করোসিভ, বাট একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন এবং হাই টেম্পারেচার ইউজ করলে এটা আবার করোসিভ। যে নরমাল সোডা যেটা, এগুলো আমরা সাধারণত ইউজ করব। তোমাদের একটু আলোচনা করা হয়েছে যে অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস স্ট্রং অ্যালকালি হচ্ছে কেন বলা হচ্ছে এটা করোসিভ অ্যাকশনস অন মেটাল, মেটালের উপরে এটার করোসিভ অ্যাকশন থাকে, বাট স্টেইনলেস স্টিলটাই রেজিস্ট্যান্ট অ্যালকালির, এই ধরনের স্ট্রং অ্যালকালি। বাট যখন পর্যন্ত না আমি এক্সেসিভ টেম্পারেচার এন্ড কনসেন্ট্রেশন ইজ ইউজ, যেটা আমি আগেই বললাম, যদি টেম্পারেচারটা বেশি হয়ে যায় অথবা কনসেন্ট্রেশনটা রিকমেন্ডেড, যেটা ম্যানুফ্যাকচারের রিকমেন্ডেড কনসেন্ট্রেশন থাকে, তার চেয়ে বেশি পড়ে যায়, তখন স্টেইনলেস স্টিলের ক্ষেত্রে এটা করোসিভ হয়ে যায়। অ্যালুমিনিয়ামটা করোডেট হয় কস্টিক সোডা দিয়ে। কিন্তু যদি ওয়াটার গ্লাস, যেমন ওয়াটার গ্লাসটা কি, ওয়াটার গ্লাসটা হচ্ছে দেখো সোডিয়াম সিলিকেট অথবা পটাশিয়াম সিলিকেট, এটা পানির মধ্যে আসলে সিলিকা থাকে, এই জন্য ওয়াটার গ্লাস বলা হয়। এটা ট্রান্সপারেন্ট থাকে, ওয়াটারে সলিবল। এই ওয়াটার গ্লাস সহ যদি, মানে ওয়াটার গ্লাস অ্যাড করে যদি আমি এটা ক্লিন করি এই ধরনের অ্যালকালাইন ডিটারজেন্ট দিয়ে, তখন এটা সাধারণত করোসিভনেসটা অনেক কমে যায় সারফেসের, ইকুইপমেন্ট সারফেসের ক্ষেত্রে। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। জি স্যার। এখন ওয়াটার গ্লাসটা শুধু তোমরা জানতে চাও, দেখি এখানে অনলাইনে যাওয়া যায় কিনা। সম্ভব হচ্ছে। দেখো ওয়াটার গ্লাসটা, তোমরা কি ওয়েব পেজটা দেখতে পাচ্ছ? জি স্যার। ওয়াটার গ্লাসটা কি? ওয়াটার গ্লাস হচ্ছে সোডিয়াম সিলিকেট অথবা পটাশিয়াম সিলিকেটের একটা মিশ্রণ। যে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে সিলিকন ডাই অক্সাইড যখন মিশ্রণ করে একটা ট্রান্সপারেন্ট এবং সলিড স্টেটে থাকে, তখন এটাকে আমরা বলি দেখো ওয়াটার জেল, ওয়াটার জেল অথবা ওয়াটার গ্লাস বলা হয়। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাও? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এবং দেখো আরেকটা বিষয় হচ্ছে, যদি আমরা সোডা ইউজ করে থাকি, আমরা যদি ম্যানুয়াল ক্লিন করি, তখন অ্যালকালাইন সলিউশন শুড নট বি স্ট্রং, খুবই স্ট্রং হওয়া যাবে না, এবং স্ট্রঙ্গার অবশ্যই 0.25, দেখো 0.25% সোডা, যদি আমরা সোডা ইউজ করে থাকি, সোডিয়াম কার্বনেট ইউজ করলে এর কনসেন্ট্রেশন 0.25 এর বেশি হওয়া যাবে না, যদি আমরা ইকুইপমেন্টস গুলো ম্যানুয়ালি ক্লিন করি। আর তাছাড়া দেখো এটা না করলে কি হবে, এটা আমাদের স্কিনের জন্য করোসিভ হবে, মানে যারা যে লেবাররাই কাজ করুক, ওয়ার্কাররা কাজ করবে, তাদের স্কিনে এটা মানে ক্ষত হয়ে যাবে আর কি। ফর দ্য সেম রিজন শুড নট বি টেম্পারেচার আর কি বেশি 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বেশি হওয়া যাবে না। এমনি তুমি যদি এটা ম্যানুয়ালি না করে যদি মেকানিক্যালি করা হয়, তাহলে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে যাওয়াটাই শ্রেয়। বাট যদি এটা ম্যানুয়ালি করা হয়, তাহলে 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি যাওয়া যাবে না, কারণ 40 ডিগ্রি সেলসিয়াসে গেলে এটা বেশি করোসিভ হয়ে যায়। এখন মিল্ক স্টোন হচ্ছে একটা সেকেন্ডারি টার্ম আসছে এর মধ্যে, ক্লিনিং এর মধ্যে আমরা প্রথমে পড়লাম কি, প্রিরিন্স, তারপর পড়লাম ক্লিনিং এর মধ্যে অ্যালকালাইন ডিটারজেন্ট, অ্যাসিড ডিটারজেন্ট। এখন অ্যালকালাইন ডিটারজেন্টের মধ্যেই আমি পড়াচ্ছি কি মিল্ক স্টোন একটা সেকেন্ডারি বা কমপ্লিমেন্টারি একটা টপিক বলতে পারো, যে যখন ক্লিনিংটা অ্যালকালাইন ডিটারজেন্ট দিয়ে করা হয়, তখন একটা মিল্ক স্টোন নামে এক ধরনের স্টোন হয়, মানে একটা সলিড স্টেট হয় অন দ্য সারফেস অফ দ্য ইকুইপমেন্টস, যেগুলা মিল্কের কন্ট্যাক্টে চলে আসে। এই ধরনের ফিল্ম লেয়ারকে বলা হয় মিল্ক স্টোন। এই মিল্ক স্টোন আবার বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট সমৃদ্ধ থাকে, এখানে একটা নিউট্রিয়েন্ট পার্সেন্টেজ থাকে, যার কারণে যখন এর মধ্যে একটা মাইক্রোবস
গ্রো করার একটা পসিবিলিটি থাকে। এই জন্য যদি মিল্ক স্টোনটা ধীরে ধীরে অনেক লেয়ার বাই একটা থিক লেয়ার হয়ে যায়, তখন ব্যাচ বাই ব্যাচ, ধরো একটা ভালো ব্যাচ মিল্ক আসলো বা মিল্ক প্রোডাক্ট যেটাই হলো, তখন কি হবে সেটা কন্টামিনেট হয়ে যাবে, কারণ ওই মিল্ক স্টোনের ভিতরে বিভিন্ন মাইক্রোবস চলে আসছে। এখন এই মিল্ক স্টোন রিমুভ করার জন্য আমাদের আরেকটা সেকেন্ডারি স্টেপ ফলো করতে হয়, সেটা হচ্ছে অ্যাসিড ডিটারজেন্ট বা ক্লিনিং উইথ অ্যাসিড ডিটারজেন্ট বা অ্যাসিড ক্লিনিং বলা হয় আর কি। এটা মিল্ক স্টোনটা দেখো a film invisible to the naked eye, especially if the surface is wet, may remain behind, particularly if high temperature is used. যখন আমরা হাই টেম্পারেচারে সাধারণত বিভিন্ন ধরনের ডার্ট সারফেস থেকে রিমুভ করতে চাই অ্যালকালাইন ডিটারজেন্টের সাহায্যে, তখন হাই টেম্পারেচারে সাধারণত একটা ফিল্ম হয় ইনভিজিবল, প্রথমে নেকেড আই দেখা যায় না, পরে এই ফিল্মটা থিকার হতে হতে এটা নোটিসেবল হয় এবং এটা ফাইনালি এটাকে বলা হয় মিল্ক স্টোন অথবা স্কেল অফ মিল্ক স্টোন অথবা স্কেল অফ মিল্ক। আর এখানে ব্যাকটেরিয়া ডেভেলপ করতে পারে, নিউট্রিয়েন্ট থাকে এই জন্যই, এবং পরবর্তী ব্যাচের জন্য এটা কন্টামিনেন্ট একটা আইটেম হয়ে থাকে। এটা সাধারণত হয় কিসের জন্য দেখো, অ্যাকুমুলেশন অফ ড্রাইড মিল্ক সলিড, মিল্কের যে সলিড গুলো আছে এগুলোর অ্যাকুমুলেশনের মাধ্যমে, তারপরে হার্ড ওয়াটার এবং দেখো মিল্কের এখানে ভুল একটু ইয়া হয়েছে যে সল্টস ফ্রম হার্ড ওয়াটার এন্ড মিল্ক, মিল্কের আসলে মিনারেলস, সল্টস বলতে বোঝানো হয়েছে যে এখানে মিনারেলস ফ্রম হার্ড ওয়াটার এবং মিল্কের যে মিনারেলস গুলো আছে এগুলো ডিপোজিটের মাধ্যমে হয়, এবং ওয়াশিং সলিউশন দ্যাট মিন্স অ্যালকালাইন ডিটারজেন্ট, এগুলোর সংমিশ্রণে একটা মিল্ক স্টোন লেয়ার হয়। এটার কম্পোজিশন যদি দেখো 2.7 to 8.7, একটা ম্যাক্সিমাম মানে অনেক ম্যাক্সিমাম হতে পারে, এটা ম্যাক্সিমাম রেঞ্জ দেওয়া আছে। আমরা যদি একটার কথা চিন্তা করি 2.7 ময়েশ্চার, ফ্যাট 3.6, প্রোটিন 4.4, অ্যাশ 42, তার মানে বোঝা যাচ্ছে যে মাইক্রো অর্গানিজম গ্রো করার জন্য যে নিউট্রিয়েন্ট দরকার এখানে সেটা অপটিমাম আছে, এই জন্য এখানে মাইক্রোবস গ্রো করতে পারে। মিল্ক স্টোন রিমুভার মানে এটা এক ধরনের রিমুভার, মানে কি অ্যাসিড ডিটারজেন্ট, সেটাতে আমরা রিমুভ করি, সেটা আমরা এখন দেখাবো, সেটা অ্যাসিড ডিটারজেন্ট। যে অ্যাসিড ডিটারজেন্ট সাধারণত মিল্ক স্টোন রিমুভ করার জন্য ইউজ করা হয়, এগুলা খুবই করেসিভ এবং করসিভ বিধায় সব ধরনের মেটালের জন্য এগুলো সুইটেবল না। সবচেয়ে যদি বলো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা খুবই ইফেক্টিভ, কিন্তু এটা খুবই করসিভ। কিসের কোন মেটালের ক্ষেত্রে আরো বেশি করসিভ? টিন, ব্রাশ, কপার, আয়রন, এগুলোর জন্য বেশি করসিভ। কিন্তু আমরা যদি আবার দেখো ফসফরিক অ্যাসিড ইউজ করি, সেটা আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ না করে ফসফরিক অ্যাসিড ইউজ করি উইথ আদার্স, তখন এটা বেশি মানে অ্যাগ্রেসিভনেসটা একটু কম হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের চেয়ে, মানে করসিভনেসটা একটু কম হয়, বাট মিল্ক স্টোনটা রিমুভ হয়। ওয়ার্ল্ড ওয়াইড আসলে স্টেইনলেস নাইট্রিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড, আমরা ফসফরিক অ্যাসিডটা বেশি ইউজ করা হয়, কিছু কিছু ক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড ইউজ করা হয়, এবং স্টেইনলেস স্টিলটা এটাতে রেজিস্ট্যান্ট, মানে ফসফরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড স্টেইনলেস স্টিলের ক্ষেত্রে করসিভ না, আবার মিল্ক স্টোনও রিমুভ হয়। HCl বেশি ইফেক্টিভ, কিন্তু HCl ইফেক্টিভ হলেও অন্যভাবে আমরা বলতে পারি যে আদার হ্যান্ড হচ্ছে এটা টিন, ব্রাশ, কপার, আয়রন, বিভিন্ন ধরনের আমাদের ইকুইপমেন্টস কিন্তু ডেইরি প্ল্যান্টে থাকতে পারে, এদের জন্য আবার করসিভ হয়ে যায়। এখন পুরো যদি আমরা ক্লিনটা বলি এইভাবে যে স্টেইনলেস স্টিল, দেখো অ্যালকালি এবং অ্যাসিড ডিটারজেন্টের ক্লিনিংটা, যে স্টেইনলেস স্টিলটাই আমরা ক্লিন করব। যে প্রথমে কি করব, দেখো অ্যালকালি ডিটারজেন্ট দেব, অ্যালকালি ডিটারজেন্ট করার পরে আমরা এটা অ্যাসিড ডিটারজেন্ট করব 0.3 to 0.5% কনসেন্ট্রেশনে, এবং টেম্পারেচার অবশ্যই 65 এর উপরে যাওয়া যাবে না। আর যদি ম্যানুয়ালি করা হয় তাহলে কত ডিগ্রি সেলসিয়াসের উপরে যাওয়া যাবে না বলো? 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে যাওয়া যাবে না। আর যদি আমরা করতে পারি এটা 65 রাখবো মেকানিক্যাল। তারপরে আমাদের তাহলে স্টেপ বাই স্টেপ যদি বলি যে প্রি রিন্স, তারপরে কি হলো ক্লিনিং এর পরে, ক্লিনিং এর মধ্যে কি হবে অ্যালকালাইন ডিটারজেন্ট করার পরে মিল্ক স্টোন হতে পারে, এই জন্য আমরা অ্যাসিড ডিটারজেন্ট করব। অ্যাসিড ডিটারজেন্টের পরে আমাদের আফটার রিন্স, মানে পানি দিয়ে এগুলোকে আবার ওয়াশ করে ফেলতে হবে, যত ধরনের ডিটারজেন্ট আছে এগুলো সারফেস থেকে ওয়াশ করে ফেলতে হবে। তারপরে আমরা দেব হচ্ছে স্টেরিলাইজার। এই এতক্ষণ পর্যন্ত আমরা ডিটারজেন্ট দেওয়াতে এখানে কিন্তু মাইক্রোবস ফ্রি হয়নি, সকল সারফেস গুলো কিন্তু মাইক্রোবস ফ্রি না, এখানে হচ্ছে ডার্ট ফ্রি,
ডার্ট ফ্রি মানে মিল্ক প্রোটিন, ল্যাকটোজ, তারপরে মিনারেলস, এদের যে বিভিন্ন ধরনের সলিডস একটা স্টেটে থাকার কথা ছিল এগুলো রিমুভ হয়ে গেল, বা আদার্স ডার্টও যদি থাকে এগুলো রিমুভ হয়ে গেল। কিন্তু মাইক্রোবস ফ্রি করার জন্য আমাদের সারফেস গুলো কি করতে হবে? স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশন বলতে গেলে এক কথায় আসলে টু ডেস্ট্রয় মাইক্রো অর্গানিজম, আমরা এই জন্যই স্টেরিলাইজেশন প্রসিডিউরটা করে থাকি। এখন স্টেরিলাইজেশন প্রসিডিউরের মধ্যে আমরা প্রথম যেটা মানে ফলো করা হয় হিট ট্রিটমেন্ট, এটা সাধারণত এখন এতটা করা হয় না। হিটের মধ্যে সাধারণত হট ওয়াটারটা বেশি করা হয়। হিট ট্রিটমেন্টের মধ্যে হিট ট্রিটমেন্ট একটা মিনস, একটা ওয়ে কি স্টেরিলাইজ করা ইকুইপমেন্ট গুলো। তা আমরা এখন হিট ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব। হিট ট্রিটমেন্টের মধ্যে দুইটা ওয়ে আছে, একটা স্টিম আর একটা হচ্ছে হট ওয়াটার। একটা স্টিম আর একটা হট ওয়াটার। তো স্টিমটা সাধারণত দেখো যেখানে কেমিক্যাল, অনেক ধরনের কেমিক্যাল আছে, যে মিল্ক স্টোন, করোডেড সারফেস, মানে যে সারফেস গুলো করোসিভ হয়ে, মানে যে কেমিক্যাল গুলো যে সারফেসের জন্য করোসিভ এবং মিল্ক স্টোন রিমুভ করতে পারে না যে কেমিক্যাল গুলো, সেই জায়গায় হট এয়ার স্টিমটা খুবই ইফেক্টিভ। কেন ইফেক্টিভ? কারণ এটা মিল্ক স্টোনের মধ্যে গেলেও এটা যেই স্টিম হয় সেই প্রেসারে, সেই চাপে একটা মানে হাই টেম্পারেচার সেখানে প্রডিউস হয়, এবং এই টেম্পারেচারে কিন্তু মিল্ক স্টোনের ভিতরে মাইক্রোবস আসলে মারা যায়। এই জন্য স্টিমটা এখানে ইফেক্টিভ বলা হয়েছে। সাধারণত 2 থেকে 3 মিনিট হোল্ডস করে রাখতে, মানে স্টিম দিয়ে রাখতে হয়। আর ইকুইপমেন্ট উইল ড্রাই কুইকলি, এটার অ্যাডভান্টেজ আরেকটা হচ্ছে যে স্টিম, যদি আমরা স্টিম দিয়ে স্টেরিলাইজ করি ইকুইপমেন্ট গুলো খুব দ্রুত ড্রাই হয়। কারণ ড্রাই দ্রুত না হলে আরেকটা প্রবলেম কি, পোস্ট কন্টামিনেশন হওয়ার সম্ভাবনা থাকে মাইক্রোব দ্বারা। দেখো, এবং স্টেরিলাইজেশন এবং স্টিম দ্বারা আমরা কিভাবে স্টেরিলাইজেশন করতে পারি, যে ছোট ছোট ইকুইপমেন্ট গুলোকে আমরা স্মল ক্যাবিনেটের মধ্যে রেখে সেই ক্যাবিনেটের ভিতরে আমরা স্টিম ইনজেক্ট করতে পারি। অথবা যদি পাইপলাইন সিস্টেম হয়, যে ছোট ছোট ক্যাবিনেট না, পুরো সিস্টেমটা পাইপলাইন, তখন আমরা পাইপলাইনের ভিতরে স্টিম ইনজেক্ট করতে পারি। অথবা যদি কন্টেইনার্স, ট্যাঙ্ক অথবা ক্যান হয়, এটাও স্টিম ইনজেকশনের মাধ্যমে সাধারণত করা হয়। এবং যেখানে স্টিম ইনজেকশন মানে স্টিম দিয়ে স্টেরিলাইজ করা হয়, ওই কোম্পানি যারা সাপ্লাই করবে বিভিন্ন ধরনের ইকুইপমেন্টস, মানে যারা নেসেসারি ইকুইপমেন্টস, যেমন ট্যাঙ্কস, কন্টেইনার, বিভিন্ন ধরনের ক্যান, এগুলো কিন্তু স্টিমের জন্য একটা বিশেষভাবে তৈরি থাকে, যে স্টিম দ্বারা এটাকে স্টেরিলাইজ করা হবে। তখন যারা ম্যানুফ্যাকচারার তোমাকে কোম্পানিতে সাপ্লাই দিবে, তাদেরকে এটা বলতে হয় যে স্টিম আমাদের এখানে স্টিম স্টেরিলাইজড করা হয়, তারা ওইভাবে আর কি তৈরি করে দিবে। হট ওয়াটার সাধারণত স্টিম যদি আমাদের কাছে পসিবল না হয়, অ্যাভেলেবল না হয়, সিস্টেমটা যদি অ্যালাউ না করে প্ল্যান্টে, তখন হট ওয়াটার ইউজ করা হয় 85 to 90 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের হট ওয়াটার। এটা সাধারণত একটু স্টেরিলাইজেশন টেম্পারেচারে যতক্ষণ এটা হোল্ড করে রাখা হয় তার চেয়ে 7-8 মিনিট বেশি, মানে রাখতে গেলে আসলে 4 গুণ 5 গুণ বেশি সময় এটা রাখতে হয় হট ওয়াটার। কিন্তু হট ওয়াটারের একটা প্রবলেম আছে, যে এটা খুবই মানে কস্ট ইফেক্টিভ হট ওয়াটার, আবার কিছু কিছু ক্ষেত্রে খুবই মানে যে উদ্দেশ্যে তুমি করতেছো মাইক্রোসে ইফেক্টিভ। কিন্তু এখানে একটা প্রবলেম হতে পারে যে থার্মোডিউরিক ব্যাকটেরিয়া আসলে সার্ভাইভ করতে পারে এখানে। তারপরে আমরা আসলে দেখো 1 নাম্বার বলছিলাম হচ্ছে হিট ট্রিটমেন্ট, তারপরে আমরা আসতেছি ডিসইনফেক্টেন্ট। আমরা কিন্তু এখনো এর মধ্যে আছি, স্টেরিলাইজেশনের মধ্যে আছি। স্টেরিলাইজেশনের প্রথমটা আমরা আলোচনা করলাম হিট ট্রিটমেন্ট, পরে আমরা আলোচনা করব কি ডিসইনফেক্টেন্ট। তোমরা কি রিসিভ করছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। ডিসইনফেক্টেন্ট দেখো, সব পপুলার মানে ডিসইনফেক্টেন্ট আছে 3 ধরনের, সাধারণত ইউজ করা হয় 3 ধরনের ডিসইনফেক্টেন্ট: ক্লোরিন কন্টেইনিং কম্পাউন্ড, কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড, এবং আয়োডোফোর, দ্যাট মিন্স আয়োডিন কন্টেইনিং। যেমন তোমরা সাধারণত চিনে থাকবে আয়োডোফোরটা তোমরা চিনে থাকবে এইভাবে, যে টিংচার অফ আয়োডিন অথবা ভায়োডিন। তোমরা শোনো নাই ভায়োডিনের নাম? আয়োডোফোর, iodine containing অথবা tincture of iodine, that means iodine containing disinfectant, এটাকে বলা হয় আয়োডোফোর। এখন ক্লোরিন কন্টেইনিং কম্পাউন্ড, এটা সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে হাইপোক্লোরাইড, সোডিয়াম হাইপোক্লোরাইড। এটা সবচেয়ে বেশি সবার কাছে চেনা এবং ওয়াইডলি ইউজড সোডিয়াম হাইপোক্লোরাইড। কারণ এটা আমরা একের পরে যাচ্ছি, কিন্তু এখন আমরা ক্লোরিন কন্টেইনিং কম্পাউন্ডের মধ্যে যাচ্ছি। যে সোডিয়াম হাইপোক্লোরাইড, এটা ইউজ করার অ্যাডভান্টেজ হচ্ছে এটা চিপ এবং এটা টক্সিক না, আর সব ধরনের মাইক্রো অর্গানিজমের এগেইনস্টে এটা ভালো ইফেক্টিভ। তারপরে আমরা সেকেন্ড ইয়াতে আসো যে কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড।
কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ডের মধ্যে পরিচিত সবচেয়ে বেশি দেখো বেনজালকোনিয়াম ক্লোরাইড অথবা বেনজিথোনিয়াম ক্লোরাইড, এই দুইটা বেশি পরিচিত, বেনজালকোনিয়াম ক্লোরাইড অথবা বেনজিথোনিয়াম ক্লোরাইড। কারণ এদের অ্যাডভান্টেজেস হচ্ছে এদের বৈশিষ্ট্য ফিচার কি, এরা কালারলেস, নন করোসিভ, বেটার দ্যান হাইপোক্লোরাইডস বাট মোর এক্সপেন্সিভ, এটা খুবই ব্যয়বহুল। এই জন্য সকল ইন্ডাস্ট্রি এই ধরনের স্টেরিলাইজার সাপোর্ট করতে পারে না এবং সব ধরনের মাইক্রোবসে সবসময় ইফেক্টিভ হয় না। এই জন্য সাধারণত এটা কিছু কিছু ক্ষেত্রে ভালো, আর সব মিলে আসলে ভালো বলা যায় সোডিয়াম হাইপোক্লোরাইড। তারপর আয়োডোফোর দেখো, কনসিস্ট অফ আয়োডিন which is an effective but corrosive element, stable and strong germicidal with an acid. Hard water দেখো doesn't affect their efficacy. অনেক সময় দেখো মিল্কের পানি, যে পানি দিয়ে ইউজ করা হয়, আসলে সব ধরনের ডিটারজেন্টই ডাইলিউট করা হয় পানিতে, অথবা স্যানিটাইজার ইউজ, যেগুলা স্টেরিলাইজার বা স্যানিটাইজার যেটাই বলো, ডিসইনফেক্টেন্ট, এটাও পানিতে ডাইলিউট করা হয়। পানির যদি মানে হার্ডনেস বেশি থাকে, মানে আয়ন কনসেন্ট্রেশন যদি বেশি থাকে, এফিকেসি কিন্তু কমে যায়, এফিসিয়েন্সি কমে যায়, পারফরমেন্স কমে যায়। এই আর আয়োডোফোরের বৈশিষ্ট্য হচ্ছে এটা খুবই স্ট্রং, এটা আবার হার্ড ওয়াটার হলেও এটার এফিকেসি বা এফিসিয়েন্সিটা কমে না। লাস্ট স্টেপ তোমাদের বলছি আমি যে ড্রাইং দি ইকুইপমেন্টস। ইকুইপমেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট এবং এসেনশিয়াল লাস্ট স্টেপ। তুমি যেটাই বলো ক্লিনিং এর পরে বা স্টেরিলাইজেশনের পরে তোমাকে ড্রাই না করলে ইকুইপমেন্টকে পোস্ট কন্টামিনেশন হওয়ার একটা সম্ভাবনা থাকে মাইক্রোবস দ্বারা, কারণ যেখানে পানি থাকবে সেখানেই মাইক্রোবস আসবে অবশ্যই। এই জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইকুইপমেন্টস গুলোকে ড্রাই করার সিস্টেম ডেভেলপ থাকতে হবে প্ল্যান্টে। এখন তোমাদের আমি প্রথম স্লাইডে একদম প্রথম স্লাইডে তোমাদের দেখিয়েছিলাম হচ্ছে সিআইপি ক্লিনিং ইন প্লেস। সিআইপিটা সম্পর্কে তোমাদের একটু বলবো যে এটা আমি তোমাদের যদি এইভাবে বলি, যেটা লেখা আছে সেটা থাক, যে ক্লিনিং ইন প্লেস, প্লেস মানে একটা জায়গা, ইন মানে তার মধ্যে, পরিষ্কার, ক্লিনিং মানে ক্লিন মানে পরিষ্কার করা, তার মানে যে সেটআপ আছে, যে জায়গা আছে সেইভাবে রেখে যদি আমি পরিষ্কার করি সেটার নাম হবে ক্লিনিং ইন প্লেস। যেমন ধরো একটা পাস্তুরাইজার মেশিন, এখন পাস্তুরাইজার মেশিনকে আমি প্রত্যেকটা ব্যাচ পাস্তুরাইজ করার পর আবার সব খুলে ফেলবো? খুলে কি একটা একটা করে ডিসেবল করে কি ইকুইপমেন্ট গুলো ক্লিন করা, আবার স্টেরিলাইজ করা, আবার সেট করা, এটা কি সম্ভব বলো? না স্যার, সম্ভব না। তো এই জন্য আমরা কি করব, যে হোল পাইপলাইন সিস্টেম মানে হোল প্রসিডিউর, যে মানে হোল সিস্টেমটা যেভাবে রানিং আছে সেভাবে রেখে আমরা যে কোনো একটা ইনপুট দিয়ে এই ক্লিনিং সিআইপি সিস্টেমটা চালু রাখবো। সিআইপি সিস্টেম মানে পুরো ক্লিনিং প্রসেসটা হবে একটা ইনপুট দিয়ে, মানে কোনো সিস্টেম এখানে খোলা হবে না, ডিসেম্বল করা হবে না, মানে সব যেভাবে আছে সেভাবেই থাকবে। এটার নাম হচ্ছে আসলে ক্লিনিং ইন প্লেস বা সিআইপি। এটার মেরিটস গুলো কি কি দেখো, যে ইকুইপমেন্ট গুলো রিসিভস করে ইকুয়াল টেম্পারেচার, সকল ইকুইপমেন্ট একই টেম্পারেচারে যেহেতু আমি রান করাচ্ছি একই টেম্পারেচার পায়, এবং ইকুইপমেন্ট গুলো লেস ড্যামেজ হয়, বারবার অ্যাসেম্বল করা ডিসেম্বল করা ড্যামেজ হয়, সেভিং অফ ক্লিন কস্টটা কমে যায়। তারপরে হচ্ছে কন্টামিনেশনের পসিবিলিটি কমে যায়, কারণ বারবার তোমার কন্ট্যাক্ট হচ্ছে না বিভিন্ন সারফেসে, ডিসেম্বল করতেছো একটা কন্টেইনারে, ছোট ছোট স্মল ক্যাবিনেট গুলো ক্লিন করে স্টেরিলাইজ করতেছো, আবার অ্যাসেম্বল করতেছো। ইমপ্রুভ প্ল্যান্ট ইউটিলাইজেশন অ্যাপিয়ারেন্স মানে প্ল্যান্ট ইউটিলাইজেশনের অ্যাপিয়ারেন্সটা ইমপ্রুভ থাকে। তারপরে প্রপার টেম্পারেচারে ক্লিনিং করা সম্ভব। ভেলোসিটি অফ ক্লিনিং এটা অ্যাডিকুয়েট থাকে, মানে কত ফ্রিকোয়েন্সিতে করবা বা কখন কত পর করবা, কোন কনসেন্ট্রেশন ঠিক থাকে। ডিটারজেন্টের কনসেন্ট্রেশন মেইনটেইন করা সম্ভব হয় সকলের জন্য একই রকম, এবং সাফিসিয়েন্ট ক্লিনিং টাইম পাওয়া যায়, যেহেতু তোমার অ্যাসেম্বলিং ডিসেম্বলিং এর টাইম এখানে কনজিউম হচ্ছে না, সেই জন্য তুমি ক্লিনিং এর জন্য সাফিসিয়েন্ট টাইম পাবা। এটা সাধারণত দেখো দুই ভাবে করা যায়, ম্যানুয়াল এবং অটোমেশন। লো লেভেল সেটিং আপ টু সিআইপি এন্ড প্রোডাক্ট সার্কিট অটো, মানে এটা যেটা লো লেভেলের ক্ষেত্রে এটা থাকতে হবে, সেটিং আপ অফ সিআইপি এন্ড প্রোডাক্ট সার্কিট, একটা সার্কিট থাকবে, সিআইপি সেটিং থাকবে। মিডিয়ামের ক্ষেত্রে কি থাকবে, সেটিং আপ অফ সিআইপি এন্ড প্রোডাক্ট সার্কিট এন্ড আদার ট্রিটমেন্ট অটো। ম্যানুয়ালের ক্ষেত্রে সাধারণ ম্যানুয়াল এবং অটোমেশন, কিন্তু ম্যানুয়াল অটোমেশন কি এটা বোঝানো হয়েছে লোয়ার থেকে হাই। লো লেভেলের যদি আমি এই প্রসিডিউরটা সিআইপিটা মেইনটেইন করি, এখানে একটা সিআইপি সিস্টেম থাকবে আর একটা সার্কিট থাকবে, মানে আমি কমেন্ট দেওয়ার জন্য অটো থাকবে।
আর যদি আমি মিডিয়াম করি তাহলে সিআইপি সেটিং থাকবে, সার্কিট থাকবে, এবং আদার ট্রিটমেন্টের জন্য হিউমিডিটি কত হবে, মানে কনসেন্ট্রেশন কত হবে, টেম্পারেচার পার্সেন্টেজ কত হবে, প্রত্যেকটি স্পেসিফাইড করা থাকবে আলাদা কিছু তোমার মিটারের মাধ্যমে বা প্যানেলের মাধ্যমে ঠিক করা হবে, মিটারের মাধ্যমে দেখা হবে। আর যদি তুমি আরো হাই লেভেল করতে চাও তাহলে ইউজ অফ কম্পিউটার ফর অল কন্ট্রোল, তুমি একদম কম্পিউটারের মাধ্যমে মানে ক্লিক করে আর কি তুমি একটা কম্পিউটারে বা একটা মোবাইল একটা ডিভাইসের মাধ্যমে তুমি সিআইপিটা কমপ্লিট করতে পারো। সেখানে তোমার কিছুই ধরতে হবে না, মানে তুমি যে কনসেন্ট্রেশনে দিবা মানে কনসেন্ট্রেশনটা তোমার তৈরি করতে হবে না, যা সব অটোমেটেড। তুমি এখানে কমান্ড দিলে এই কনসেন্ট্রেশনের সলিউশন সাথে সাথে তৈরি হয়ে যাবে। এখন HTST পাস্তুরাইজার ইন সিআইপি, আমরা যদি যেটা তোমাকে বললাম যে পাস্তুরাইজার যদি আমরা সিআইপি তে আমরা ক্লিন করতে চাই, যেমন হাই টেম্পারেচার শর্ট টাইম HTST পাস্তুরাইজার, যে কোনো একটা পাস্তুরাইজারের সিস্টেম বলা হয়েছে। যে সাধারণত আমরা দেখো কি করি, প্রি রিন্স উইথ কোল্ড অর টেপিড ওয়াটার টিল ডিসচার্জ ওয়াটার ক্লিয়ার, মানে এখানে বলা হয়েছে যে ওয়াটারটা আমরা সাধারণত দৈনন্দিন জীবনে ইউজ করি, সেই ওয়াটার দিয়ে যতক্ষণ পর্যন্ত না পানি ইকুইপমেন্ট থেকে মানে একদম ডিসচার্জ ওয়াটার কালার মানে ট্রান্সপারেন্ট না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা প্রি রিন্স দিয়ে ধুতেই থাকবো, মানে পানি দিয়ে পরিষ্কার করবো, ওয়াশ করবো। তারপরে অ্যাসিড রিন্স দেবো, দেখো অ্যাসিড রিন্স ফসফরিক অ্যাসিড দেবো 0.15 to 0.60 কনসেন্ট্রেশন এট 65-71 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। এখানে কিন্তু আমরা অ্যালকালাইন দেইনি, বাট অ্যালকালাইন আমরা পরে দিচ্ছি। দেখো ড্রেন আউট অ্যাসিড সলিউশন, আমরা অ্যাসিড সলিউশনটাকে ড্রেন আউট করব। তারপরে হট ওয়াটার রিন্স করব 65-71 ডিগ্রি সেলসিয়াস ফর 7 মিনিটস এর জন্য হট ওয়াটার আমরা রিন্স করব। তারপরে অ্যালকালাইন দিব, দেখো সোডিয়াম কার্বনেট দেওয়ার পরে কি হলো 0.15 to 60 কনসেন্ট্রেশনে দিব। কত ডিগ্রি সেলসিয়াস মেইনটেইন করব 65-71, এবং কত টাইম রাখবো 20 to 30 মিনিটস রাখবো, এবং ড্রেন আউট অ্যালকালি করব। তারপরে হচ্ছে হট ওয়াটার রিন্স এট 71 to 80 ডিগ্রি সেলসিয়াসে হট ওয়াটারে আমরা রিন্স করব। এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস, শেষ হয়ে গেল অল্প সময়ে। যেহেতু অন্য টপিক ধরিনি এই জন্য মানে শুধু স্যানিটাইজেশন এবং ক্লিনিং এর মধ্যেই ছিলাম এটাই, এবং নেক্সট ক্লাসে হয়তোবা দেখি তোমাদের অন্য একটা বিষয় আলোচনা করব। তোমরা এই বই দুটো থেকে মেইনলি আমি ফলো করছি হচ্ছে ডেইরি টেকনোলজি ইন দ্য ট্রপিক্স সাব ট্রপিক্স জেসিটি ভ্যান্ডেনবার্গের, আর আউটলাইন্স অফ ডেইরি টেকনোলজি বাই সুকুমার দে, এখানে ইন্ডিয়ান রাইটার বইটা, এটা থেকেও তোমরা সাহায্য নিতে পারো। এই বইটা আরো সহজভাবে লেখা আছে, এখান থেকেও কিছু ইনফরমেশন পাবা। এই তো তোমাদের দেখি তোমাদের কিভাবে শীটগুলো সাপ্লাই দেওয়া যায়। এখন তোমরা কিছু বলতে চাও? স্যার হার্ড ওয়াটারটা একটু যদি আরেকবার বলতেন। হার্ড ওয়াটার হচ্ছে, দেখো ওয়াটারের মধ্যে যে মিনারেল থাকে, এই মিনারেল কনসেন্ট্রেশন যদি বেশি থাকে তখন আমরা ওই ওয়াটারটাকে বলা হয় হার্ড ওয়াটার। হার্ড ওয়াটারটা সাধারণত ক্লিনিং এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়াটার না, কারণ এর অ্যাপ্রোপ্রিয়েট ওয়াটার না এই জন্য কারণ হার্ড ওয়াটার আয়ন থাকা মানে কি, মিনারেল থাকা মানে কি আলটিমেটলি আয়ন আছে। আর আয়ন থাকা মানে কি, যখন তুমি যে কোনো ডিটারজেন্টে ইউজ করবা তখন রিঅ্যাকশন করে এরা সল্টস তৈরি করে, আর যখন সল্টস তৈরি করে তখন আর যে ওয়াটারের যে পারপাস সেটা সার্ভ হয় না, সেটার এফিকেসিটা কমে যায়। সেই জন্য ক্লিনিং এ কখনো হার্ড ওয়াটার ইউজ করতে নেই। যেমন তোমরা দেখো, তোমাদের একটা একদম মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই, অনেক সময় গ্রামে যারা বড় হয়েছো, গ্রামে অনেকে তোমাদের গ্রামের মানে তোমাদের বেড়ে ওঠার একটা শৈশব জীবন কি গ্রামে অনেকের কাটে নাই? জি স্যার। আচ্ছা, গ্রামে মানে মারা কি করতো দেখতে আগে, যে অনেক সময় দেখো কাঁথা অথবা বেডশিট গুলো ওয়াশ করার জন্য অনেক সময় পুকুরের পানিতে ওয়াশ করতো না, বলতো বেশি পরিষ্কার হয়। জি হ্যাঁ, পুকুরের পানি ইউজ করতো, বলতো কি পুকুরের পানি কেন ইউজ করো, বেশি পরিষ্কার হয়। আসলে পুকুরের পানিতে হার্ডনেসটা কম থাকে। কোন ওয়াটারে হার্ডনেস কম থাকে? উপরের লেভেলের পানির ওয়াটার হার্ডনেস কম থাকে, নিচের দিকে বেশি থাকে। যদি মিনারেলস থাকে, আয়নগুলো থাকে, সেটা ধীরে ধীরে নিচে চলে যায় এবং উপরের পানিগুলো তখন সে হার্ডনেসটা কমে যায়, মানে আয়ন কমে যায়, কনসেন্ট্রেশন কমে যায়। এই কারণে কিন্তু পুকুরের উপরের সারফেস থেকে পানি নিয়ে আসলে সেটা দিয়ে কিন্তু ওয়াশিং, দ্যাট মিন্স ক্লিনিং এর জন্য, সেটা ডিটারজেন্টের জন্য
বেশি ইফেক্টিভ। আর আমরা আমাদের যারা নর্মালি বাসাতে সাধারণত যে সিস্টেমে চলে যে ট্যাপ ওয়াটার যেটা ডিপ টিউবওয়েল দিয়ে ওঠে, সাথে সাথে আমরা এটা ছোট ট্যাঙ্কি থাকলেও কিন্তু ছোট পানির ট্যাঙ্ক থাকে, সেখানে কিন্তু এতটা রিজার্ভ থাকে না, যেটা মানে ট্যাঙ্কটা ফিল আপ হয় আবার সেটা কিন্তু রান আউট হয় দ্রুত, যার কারণে ওই ওয়াটারের আয়ন কনসেন্ট্রেশন কিন্তু নিচে এতটা পড়ে না। যেমন তুমি একটা সিম্পল কথা হচ্ছে যে যদি যাদের এলাকার বেশি আয়রন থাকে, এটাও কিন্তু একটা পানির হার্ডনেস বেশি। আয়রন যদি থাকে, আয়রন ওয়াটার দিয়েও তুমি কিন্তু কাপড় ওয়াশ করলে অথবা যদি তুমি ডিটারজেন্ট দিয়ে ফেনা করার চেষ্টা করো, ফেনাও কিন্তু কম হয়। হ্যাঁ, যেটাই বলো যে যদি আয়ন কনসেন্ট্রেশন বেশি থাকে, মিনারেলস কনসেন্ট্রেশন বেশি থাকে, সেই ওয়াটারটাকে আমরা হার্ড ওয়াটার বলি। আর ওয়াটারে হার্ডনেস বেশি থাকলে সাধারণত এটা ক্লিনিং এ পারফেক্ট বলে আমরা মনে করি না। স্যার হাই ব্যাকটেরিওলজিক্যাল কোয়ালিটি বলতে ওটা কি বুঝাইছিলেন স্যার একটু? আচ্ছা, হাই ব্যাকটেরিওলজিক্যাল কোয়ালিটি বলতে আমি তোমাদের তখনই বলেছিলাম, তুমি মনে হয় কইছিলে আমি জানি না, যে এই কোশ্চেনটা তোমরা করবা বলে আমি আগে এক্সপ্লেইন করছি যে হাই ব্যাকটেরিওলজিক্যাল কোয়ালিটি হলো যে আসলে আমরা এখানে হাই ব্যাকটেরিওলজিক্যাল কোয়ালিটি মানে হাই ভালো, ব্যাকটেরিওলজিক্যাল কোয়ালিটি মানে কি ব্যাকটেরিয়ার কোয়ালিটি ভালো, আসলে এটা মিন করে না। মিন করে আমি যে প্রোডাক্টটা প্ল্যান্টে তৈরি করব অথবা যদি মিল্ক প্রসেসিং ই বলো অথবা যেটাই বলো, তার ব্যাকটেরিয়াল কোয়ালিটি যেন ভালো থাকে। তার ব্যাকটেরিয়াল কোয়ালিটি ভালো থাকা মানে কি ব্যাকটেরিয়াও অনেক থাকবে তা না, অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল ব্যাকটেরিয়া যেন কম থাকে, এটাই ব্যাকটেরিয়াল কোয়ালিটি বললাম, হাই ব্যাকটেরিয়াল কোয়ালিটি। মানে ব্যাকটেরিয়াকে বা মাইক্রোবসকে আমি অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল রাখবো, যার সবচেয়ে বেশি মিনিমাম হবে তার কোয়ালিটি কত ভালো। জি স্যার, একটু দাঁড়াও, পানি খেয়ে আসি দাঁড়াও। বলো স্যার ওয়াটার গ্লাস কি? ওয়াটার গ্লাসটা তো তোমাদের দেখালাম, যে তুমি তো এটাও মনে হয় দেখো নাই। এটা হচ্ছে সোডিয়াম সিলিকেট অথবা পটাশিয়াম সিলিকেট। আসলে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে সিলিকন ডাইঅক্সাইড, জাস্ট বালি এটা একটা মিশ্রণে, এটা ওয়াটারের মাধ্যমে, ওয়াটার একটা মিডিয়াম থাকে এখানে, সিলিকা গ্লাস, এটাকে সিলিকা জেলও বলা হয়, ওয়াটার গ্লাসও বলা হয়। এটা আসলে 19 কত ফোরে যেন আবিষ্কার হয়েছে মনে নাই, এর আগে এটার কোনো জানা ছিল না, কিন্তু এটার ব্যাপক ইউজ আছে ইন্ডাস্ট্রি লেভেলে এবং ক্লিনিং এ এটা একটা ভালো সাহায্য করে, কারণ যে ধরনের তুমি ক্লিনিং এজেন্ট ইউজ করো তার এফিকেসিটা অনেক ইনক্রিজ করে। তোমরা দেখবা যে এটার আরেকটা বৈশিষ্ট্য থাকে হচ্ছে ওয়াটার ময়েশ্চার বা ওয়াটার মানে ময়েশ্চার অ্যাবজর্পশন ক্যাপাসিটি। এটা যে তোমাদের অনেক সময় লেদার অথবা বিভিন্ন ধরনের ইকুইপমেন্টস কিনলে দেখবা এক ধরনের প্যাকেট দেওয়া হয়, প্যাকেটের মধ্যে অনেকগুলো ছোট ছোট দানা দেওয়া হয়, ক্রিস্টাল। এই ক্রিস্টাল গুলো কিন্তু সিলিকা জেল, সিলিকা বলা হয়। এই সিলিকা গুলো বৈশিষ্ট্য হচ্ছে ময়েশ্চার অ্যাবজর্ব করা। যে কোনো একটা কন্টেইনারের মধ্যে যদি কিছু দিয়ে, যেমন তুমি একটা জুতো যদি কেনো, পিওর লেদারের যদি একটা জুতো কেনো, শু কেনো, তার মধ্যে দেখবা ছোট্ট প্যাকেটে সিলিকা দেওয়া থাকে। এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াটার অ্যাবজর্ব করা, ময়েশ্চার অ্যাবজর্ব করা। এনভায়রনমেন্টে যদি ময়েশ্চার কম থাকে তাহলে কন্টামিনেশন হবে না। আর ক্লিনিং এ এটা কাজ করে কিভাবে, সারফেস টেনশনটা কমিয়ে দেয়। যে ডার্ট এবং হচ্ছে সারফেস, ডার্ট এবং সারফেস তার মধ্যে যে টেনশনটা এই ওয়াটার গ্লাস কমিয়ে দেয়, কমিয়ে দিলে এটা আসলে আলটিমেটলি ডার্ট গুলো সারফেস থেকে লুজ হয়ে যায়। এই জন্য আমরা ক্লিনিং এর ক্ষেত্রে অনেক সময় ওয়াটার গ্লাস সাথে ইউজ করি। স্যার এইচটিএসটি তে অ্যালকালাইন ডিটারজেন্টটা পরে কেন ইউজ করা হলো? এটা একটা প্রসিডিউর, কিন্তু অন্য প্রসিডিউরে ফলো করতে পারবে, এটা একটা রিকমেন্ডেড প্রসিডিউর, করা যাবে। আবার তুমি যদি অন্য ওইভাবে অ্যালকালাইন দিয়েও যাও তাও করা যাবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, ফার্স্ট ডে স্যার অ্যালকালাইনটা যদি ইউজ করি তাহলে সমস্যা আছে? না, সমস্যা হবে না। আচ্ছা, এটা একটা রিকমেন্ডেড প্রসিডিউর, তোমাদের আমি দেখিয়েছি যে এভাবে অনেকটা রিকমেন্ডেড প্রসিডিউরে অনেক কোম্পানি থাকে, ম্যানুফ্যাকচারার, যে তারা রিকমেন্ড করে এই ধরনের যে তাদের প্রোডিউসড এইচটিএসটি এইভাবে পাস্তুরাইজারটা এইভাবে ওয়াশ করতে হবে, তাহলে এই ইয়া থাকে আর কি। যেমন আমাদের ল্যাবে দেখাবো, তোমরা আসো আমাদের ল্যাবে, তোমাদের একটা মিল্ক অ্যানালাইজার দেখাবো, অটো মিল্ক অ্যানালাইজার বা ল্যাকটো স্ক্যান বলা হয়, ল্যাকটো স্ক্যান অটো মিল্ক অ্যানালাইজার। তোমরা দেখেছো কিনা আমি জানি না, দেখেছো? ল্যাকটো স্ক্যান মিল্ক অ্যানালাইজার আমাদের ডেইরি সায়েন্সের ল্যাবে আছে।
এটা ধরো আমরা যেমন ফ্যাট টেস্ট করি, প্রোটিন টেস্ট করি, ল্যাকটোজ টেস্ট করি, মিনারেল, তারপর ড্রাই ম্যাটার, মানে টোটাল সলিডস, ময়েশ্চার। আর এই মেশিনের মাধ্যমে তুমি যদি মিল্ক ইনপুট করে দাও, এই মেশিনটা প্রিন্ট করে তোমাকে কম্পোজিশন দিয়ে দেয় একদম 2-3 মিনিটের মধ্যেই, যে এই মিল্কের মধ্যে এই পার্সেন্টেজ আছে। এখন যেহেতু এই মেশিনটার মধ্যে দিয়ে মিল্ক রান হয়, সেখানে এই ধরনের প্রসিডিউরটা ফলো করা হয়, প্রি রিন্স, দেন অ্যালকালাইন, দেন অ্যাসিড, তারপরে মানে আফটার রিন্স, দেন হচ্ছে এই শুধু ড্রাইংটা হয় না। তো তোমরা ওটা আশা করি আসলে দেখাবো। জি স্যার। 1-2 তে ছিল মনে হয়, 1-2 না 2-1 এ ছিল। হ্যাঁ আমরা দেখছি তো স্যার। মিল্ক স্টোনটা আরেকবার। মিল্ক স্টোন হচ্ছে যদি কোনো দেখো ক্লিনিং সারফেসে অথবা যে কোনো একটা ধরো ইকুইপমেন্টস এর ডিভাইস ধরো, সেখান দিয়ে ডেইরি প্রোডাক্ট গুলো বা মিল্ক বারবার যাচ্ছে, একটা চ্যানেল, সেখানে বারবার যাওয়াতে কি হয়, মিল্কের মধ্যে সলিড থাকে, মিল্ক সলিডস, আবার বিভিন্ন ধরনের মিনারেলস থাকে। যদি পানি ইউজ করো, ওই যে বললাম না হার্ড ওয়াটারের মিনারেলস, মিল্কের মিনারেলস, এগুলো অ্যাকুমুলেট হয়ে মিল্কের উপরে ধীরে ধীরে লেয়ার তৈরি হয়। যেমন তোমাকে আমি বলি, নর্মালি দেখো মিল্ক যদি একটা তুমি কন্টেইনারে, মানে যেটাই বলো, একটা তুমি তোমাদের ল্যাবের কথাই বলো, যে একটা যে কোনো একটা সারফেসে মিল্ক ঢেলে দিলাম, মিল্কটা যদিও শুকায় গেল, ওইখান থেকে মিল্ক সরায় নিলা, তবুও কি ওই সারফেসের উপরে মিল্কের একটা লেয়ার থাকলো না? একটা মিল্কের লেয়ার কিন্তু থেকে যায়, যেটা তুমি দেখছো না কিন্তু থেকে যায়। এরকম যদি লেয়ার গুলো একের পর এক হতে হতে, ধরো তুমি প্রথম দিনে মিল্ক একটা ল্যাবের ফ্লোরের উপর ঢেলে দিলা, তুমি মিল্ক ওইখান থেকে তুলে নিলা, তারপর একটা লেয়ার থেকে গেল, তুমি প্রথম দিন দেখলা না, পরে কালকে পরের দিন আবার মিল্ক ওই জায়গায় পড়ে গেল, আবার একটা লেয়ার হলো। কারণ লেয়ার গুলো কিন্তু অনেক শক্ত হয়ে যায়, স্টোন বলা হয়, মানে অনেক শক্ত, পরের দিন কিন্তু সহজে ওয়াশ করলে সেই লেয়ারটা যায় না। মিল্ক কিন্তু এমনিতে খুবই অনেক শক্ত হয়ে যায়। তুমি যদি মিল্কের মধ্যে প্রোটিন থাকে, ল্যাকটোজ থাকে, কারণ এদের অ্যাডহেসিভনেসটা অনেক বেশি, তুমি যে কোনো একটা ওয়াল সারফেসে যদি মিল্ক দিয়ে দাও, পরের দিন দেখবা যে এটা তুলতে পারতেছো না। এইভাবে যদি এখানে মিল্কটা বারবার হতে হতে যদি এটা একটা বড় মানে থিক যদি একটা লেয়ার তৈরি হয়ে যায়, যেটা আর তুমি নর্মাল পানি দিয়ে ওয়াশ করলে যায় না, বা হাত দিয়ে তুমি যদি বা কোনো কিছু স্ক্র্যাচ করে তোলো, সেটাও যাচ্ছে না, এই ধরনের স্টেটটাকে মিল্ক স্টোন বলা হয়। তখন বিভিন্ন ধরনের অ্যালকালি অ্যাসিড ক্লিনিং সিস্টেম হলে সেটা উঠে যায়, এবং হাই টেম্পারেচারে। আর মিল্ক স্টোনের আর একটা ড্রব্যাকস হচ্ছে যে মিল্ক স্টোন থাকলে সেখানে মাইক্রোবস গ্রো করবে, কারণ সেখানে কিছু নিউট্রিয়েন্ট থাকে, আর নিউট্রিয়েন্ট থাকলে তো মাইক্রোবস হবেই। মিল্ক স্টোনে যদি মাইক্রোবস থাকে, তার মানে তুমি ব্যাচ ওয়াইজ যখন মিল্ক প্রসেস করবা বা মিল্ক প্রোডাক্ট প্রসেস করবা, ব্যাচ ওয়াইজ কিন্তু ওই মাইক্রোবস গুলো পুরো সিস্টেমের মিল্ক বা মিল্ক প্রোডাক্টটাকে কিন্তু কি করতেছে, কন্টামিনেট করতেছে। এই জন্য মিল্ক প্রোডাক্টটা রিমুভ করাটা অত্যধিক জরুরি। মিল্ক স্টোন তোমরা 140 আছে এখন এই পর্যন্ত, সেদিন ছিল 158, আজকে পার্টিসিপেশন কম। 144 ছিল, 144 ছিল। আচ্ছা 144 ছিল। আমি করব, আমি মানে রেকর্ড নিচ্ছি এভাবে যে সবার কত মিনিট ছিল এটা দেখা যায়, আমি এটা দেখতে পাই। এটা আমি মানে তোমাদের প্রেজেন্স দেওয়ার সময় ধরে কেউ 1-2 মিনিট ছিল, তখন তো তাকে প্রেজেন্স দেওয়াটা আমার মানে উচিত না। হ্যাঁ, সে লগ ইন করছে, সে দেখাইছে তার আইডিটা আছে, বাট সে চলে গেছে, আমি তো তখন তাকে প্রেজেন্ট দেব না বা অ্যাটেন্ডেন্স দেব না। তো আমার কাছে তো মিনিট থাকে যে কে কত মিনিট তার জুম মিটিং এ ছিল। হ্যাঁ, আচ্ছা তাহলে কি আমি করব, মিটিং স্টপ করব? ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে আসসালামু আলাইকুম স্যার।